সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, ভাইস চ্যান্সেলর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন মেঘমল্লার বসু, সভাপতি ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আমরা দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এই আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 1 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 রাঙামাটিতে 32,000-এরও বেশি না ভোট, সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি। 2010 ক্রসফায়ার ক্ষমতাসীনদের একমাত্র ভরসা, সরকারের 11 মাসে 1817টি মামলা প্রত্যাহারের সুপারিশ। 2011 সংবিধানের অনেক বক্তব্য পারস্পরিক সংঘাতমূলক, খুনের মামলায় 12 আসামির নাম রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার। 2012 শেয়ার বাজারে বছর জুড়ে দরপতন, অটোরিকশা ও অটোবাইকে চাঁদাবাজি খেসারত যাত্রীদের। 2013 বিদ্যুতের দাম বাড়ানোর সব প্রস্তাবই ত্রুটিপূর্ণ, বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ। 2014 বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আওয়ামী লীগের 127 জনকে দলীয় তহবিলে 10 লাখ টাকা জমা দেওয়ার অনুরোধ। 2013 সালে রাজনৈতিক সংঘাতে মৃত্যু 507, আশকের প্রতিবেদন। সংকটে মুনাফা কমেছে বেশিরভাগ ব্যাংকের। 2015 জীবনযাত্রার ব্যয় 6.31% বৃদ্ধি, ক্যাবের পর্যালোচনা। সরকারি সম্পত্তি বন্ধক রেখে 186 কোটি টাকা ঋণ, আল আমিন গ্রুপ এমডির বিরুদ্ধে দুদকের মামলা। 2016 গণমাধ্যমের স্বাধীনতা সবসময় নিরঙ্কুশ নয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 2017 নির্বাচন কমিশনে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব দাবি, সংখ্যালঘু নির্যাতনে 2016 সাল ছিল উদ্বেগজনক, আশক। 2018 সাধারণের মনেও গুমের শঙ্কা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ 11 দফা দাবিতে নন এমপিও শিক্ষকরা আমরণ অনশনে। হৃদরোগে আক্রান্ত শিশু বাড়লেও চিকিৎসা সুবিধা পর্যাপ্ত নয়। 2019 টিআইবি ওয়ান্টস জুডিশিয়াল ইনকোয়ারি ইন্টু পুলস ইরেগুলারিটিস। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা। ইসির সংবাদ সম্মেলন, নির্বাচনে ভোট পড়েছে 80%। 2020 500 fall sick as jute mills worker continue fast unto death। ধর্ষণ দ্বিগুণ, সীমান্ত হত্যা 3 গুণ বেড়েছে, আশকের প্রতিবেদন। 2021 ফ্রিডম অফ এক্সপ্রেশন স্কোয়াজেড মোর ইন 2020 ASK। সড়ক মহাসড়ক দুর্ঘটনায় ঝুঁকি বাড়াচ্ছে অপরিকল্পিত গতিরোধক। 2022 সংবিধানের বিতর্কিত 16তম সংশোধনী বাতিল করেছিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, এবার প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ। 51 এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, 1134 DSA কেসেস ইন 2021। 2023 গভর্নমেন্ট asks to respectful peaceful assembly rights situation in 2022 horrifying says AKS। সেফটি অ্যান্ড রাইটসের জরিপ, 1 বছরের কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত 712। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া শিক্ষা সংস্কার সম্ভব নয়, মঞ্জুর আহমেদ। শুরুতেই যাচ্ছি প্রফেসর ডক্টর রেজাউল করিম। আমরা একটি শিরোনামে দেখলাম, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া শিক্ষা সংস্কার সম্ভব নয়, মঞ্জুর আহমেদের মন্তব্য এটি। এর আগে তো যখন সরকার ছিল, শেখ হাসিনা সরকার, বা গত 15 বছর ছিল, কেন আসলে শিক্ষা সংস্কার করেনি বা করেছিল কিনা? তো আপনি যথার্থই বলেছেন যে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া
শিক্ষা সংস্কার সম্ভব নয়, কিন্তু ওই সরকার ছিল এমন ফ্যাসিবাদী যে তাদের যে সমস্ত শিক্ষাক্ষেত্রে ঠিক সংস্কার আমি বলবো না, যে পরিবর্তন যেগুলো তারা পরিবর্তনের সময়ের পরিবর্তনের সাথে সাথে তো শিক্ষারও মানোন্নয়ন বা পরিবর্ধন এটি একটি চলমান প্রক্রিয়া, তাই হওয়া উচিত। কিন্তু গত সরকারের লক্ষ্য সেটা ছিল না। তাদের লক্ষ্য ছিল শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো যাতে একজন ব্যক্তি বা একটি পরিবার বা একটি সাম্রাজ্যবাদী কোনো শক্তির পারপাস সার্ভ করে এমন একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এস্টাবলিশ করা। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন তাদের দ্বারা শিক্ষার যে গুণগত মান বা যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর মতো সংস্কার ওই ধরনের সরকারের দ্বারা সম্ভব সেটা আমি মনে করি না। আপনি তো নিজে একজন শিক্ষক, একজন ফ্যাকাল্টি, আপনি এই গত 15 বছরের শিক্ষা পদ্ধতি বা শিক্ষাকে কিভাবে মূল্যায়ন করবেন? গত 15 বছরের শিক্ষা পদ্ধতি আমাদের শিক্ষার যে গুণগত মান ছিল তাও একেবারেই ধ্বংস করে ফেলা হয়েছে। এখন আপনি কোথাও কোনো প্রকৃত শিক্ষার রূপ দেখতে পাবেন না। আপনি যদি দেখেন যে প্রাইমারি শিক্ষা যেটা, সেখানে ছাত্রছাত্রীদের যে কোয়ালিটি, এই কোয়ালিটি একটা বিশাল প্রশ্ন উত্থাপন করেছে। 10 বা ইভেন ক্লাস 5-এর ছেলেমেয়েরা বাংলা একটা বাক্য লিখতে পারে না, একটা ইংরেজি শব্দের অর্থ বলতে পারে না, এরকম নানান ধরনের অ্যানোমালি তৈরি হয়েছে। যে এই শিক্ষা ক্ষেত্রে যে পরিবর্তনটা আনয়ন করার চেষ্টা করা হয়েছে সেটা একেবারেই একটা ভেস্টেড ইন্টারেস্টে, যাতে করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা প্রকৃতপক্ষে যাতে ধ্বংস হয়ে যায়। এই সরকারের যারা সাঙ্গপাঙ্গ, যারা এই শিক্ষা পদ্ধতির সাথে বা শিক্ষা সংস্কারের সাথে নানানভাবে জড়িত ছিল, তাদের বংশ পরম্পরায় তাদের প্রজন্ম তো এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছিল, তারা কি এটির ভালো মন্দ বুঝতো না? না এটির নিয়ন্ত্রণ আসলে বাংলাদেশে ছিল না বা সরকারের হাতে ছিল না, বাইরে কোথাও থেকে নিয়ন্ত্রিত হতো কিনা, আপনার কাছে কি মনে হয়? আমাদের দেশের মানুষজন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হোক এটা তারা চাইতো না। আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের পাঠ্যপুস্তক বা আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন পত্র, ডকুমেন্টস, ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়ে কী ধরনের স্লোগান সেখানে ছিল। প্রত্যেকটা ডকুমেন্ট, প্রত্যেকটি চিঠিতে হাস্যময় জন্মশতবার্ষিকীর ছবি, অথবা শিক্ষা নিয়ে গর্বদেশ অমুকের বাংলাদেশ। তো এগুলো তো শিক্ষার পার্ট নয়, বাট এটাকে আমাদের মধ্যে প্রবেশ করানো হয়েছে। আমাদের যারা এই সরকারের নেতৃস্থানীয় ব্যক্তি, এই ধরনের স্ট্যাটিস্টিক্স হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আপনারা হয়তো দেখতে পাবেন যে তাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থায় খুব একটা লেখাপড়া করে এরকমটার তেমনটা হয়তো নয় আর কি। তাদের ছেলেমেয়েরা দেখা যাচ্ছে বিদেশে বিভিন্ন জায়গাতে তারা লেখাপড়া করছে। সুতরাং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থাকলো কি গেল, এটা নিয়ে তারা কোনোভাবে এই ধরনের শিক্ষা পদ্ধতি কি ফ্যাসিবাদী শিক্ষা পদ্ধতি কি এরকমই হয়? বা ফ্যাসিবাদী যখন স্টাবলিশ হয় বা ফ্যাসিবাদ যখন ফুলে ফেঁপে উঠতে থাকে, তখন এই ফ্যাসিবাদের মূল লক্ষ্য কি হয়? যে এই জাতি যাতে আর শিক্ষিত হতে না পারে, টোটাল মানে এক ব্যক্তিমুখী বা কাল্ট তৈরি করে সেই কাল্টের পেছনে তার কাল্টের আরাধনা করা, এটি মূল লক্ষ্য। এজন্য কি আসলে বাইরের যে মেধার যে বিস্তার বা বিকাশ এটি ঘটতে দেয়া হয় না? আপনার কাছে কি এটি মনে হয়? এক্স্যাক্টলি, ইউ আর ভেরি রাইট। অ্যাকচুয়ালি যদি মানুষ শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তো তারা প্রতিবাদী হবে। বা ফ্যাসিবাদ প্রতিবাদকে কখনো অ্যালাউ করে না। তারা চাইতো না যে আমাদের দেশের মানুষ শিক্ষিত হোক, তারা প্রজন্ম করুক, আমাদের এই প্রজন্ম অশিক্ষিতই থাকুক, যাতে তার যুগের পর যুগ তাদের এই ফ্যাসিবাদ একেবারে নিরঙ্কুশভাবে স্মুথলি চালিয়ে যেতে পারে। মেঘমল্লার বসু, গত সরকারের চাওয়াটাই ছিল যাতে প্রজন্ম অন্ধকারের মধ্যে থাকে, প্রতিবাদী না হয়, এজন্যই সঠিক শিক্ষা বা সঠিক পদ্ধতির শিক্ষায় শিক্ষিত না হতে পারে, এই পরিবেশ ক্রিয়েট করা হয়েছিল। আপনিও কি এটিই মনে করেন? হ্যাঁ, আমি যদি স্যারের কথার সূত্র ধরে বলি, তাহলে স্যার যে জিনিসটি পয়েন্ট আউট করলেন পরবর্তীতে আপনার প্রশ্নের ভিত্তিতে, যে আসলে যারা তাদের যেই সন্তানরা, তারাও তো যদি এই শিক্ষা ব্যবস্থার অংশ হতো, তাহলে এই শিক্ষা ব্যবস্থা যাতে এরকম ভয়াবহ অবস্থা না হয় সেটা নিশ্চিত করার তাদের একটা তাগাদা থাকতো। কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি শুধু এই শিক্ষা না, আপনার গত যে বাংলাদেশের 1971 থেকে শুরু করে 2024-এর যে ইতিহাস, এই ইতিহাস জুড়ে আমরা দেখি আমাদের শিক্ষাক্ষেত্রের যে বৈষম্য, সেই বৈষম্য কিন্তু কোনো পর্যায়ে লাঘব হয়নি। এবং আমাদের একটা দেশের ভিতরে 6টা-7টা আলাদা শিক্ষা ব্যবস্থা আছে, এবং আপনি কোন শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা গ্রহণ করছেন তার উপরে আপনি কোন চাকরিতে যেতে পারছেন বা পরবর্তীতে উচ্চশিক্ষায় আদৌ যেতে পারছেন কিনা তার অনেক কিছু নির্ভর করছে। তো সেরকম একটা কাঠামোতে যেখানে আমাদের সরকারি যে ব্যবস্থা, এনসিটিবির যে ব্যবস্থা, সে ব্যবস্থা যদি আপনি গত 15 বছরে দেখেন, তাহলে দেখবেন যে বোঝা যায় যে তাদের কোনো প্ল্যানিংই ছিল না। তাদের মূল জিনিসটা ছিল বিভিন্ন চটকদারি জিনিসপত্র করা। সেটা করতে গিয়ে আমরা দেখেছি যে
বিভিন্ন 2021-এর যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির আন্ডারে আমরা দেখেছি যে অনেক ভালো ভালো কথা মুখে বলা হয়েছে যে আমরা এখন আর মানে পুঁথির বোঝা বহন করব না, আমরা এখন অভিজ্ঞতা লব্ধ শিক্ষার দিকে যাব। কিন্তু আমরা বাস্তবে দেখতে পেয়েছি যে শিক্ষা খাতে আমাদের যে বাজেট, সেই বাজেট দিয়ে ওরকম অভিজ্ঞতা লব্ধ শিক্ষার দিকে যাওয়ার আমাদের কোনো রকম যেটাকে বলে মেটেরিয়াল সুযোগ, সেই মেটেরিয়াল সুযোগই নেই। সেটা করতে হলে শিক্ষা খাতে বাজেট অনেক বাড়াতে হতো এবং সেভাবে দিতে হতো। তো আমরা দেখেছি যে একদিকে কোনো প্ল্যানিং নেই। বারবার আমরা, যেমন আমার মনে আছে আমি যখন ক্লাস 6-7-এ পড়তাম তখন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো SBA। সেখানে শিক্ষকদেরকে একভাবে এম্পাওয়ার করা হলো যে 30 নম্বর সেটা শিক্ষকের হাতে দেওয়া থাকবে। তো তারপরে এটা 1 বছর 1.5 বছরের মধ্যে সরকার এখান থেকে ফিরে আসলো, কারণ দেখা গেল যে তখন শিক্ষকরা, যেহেতু এটার কোনো ওভারসাইট নেই, নিজেদের ইচ্ছা মতো যাদের পছন্দ ফেভারিটিজমের দিকে যাচ্ছে। তো তখন এখান থেকে সম্পূর্ণ সরে আসা হলো। কিন্তু আপনি দেখেন 2021-এর পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু আবার শিক্ষকদের হাতে একটা নির্দিষ্ট নম্বর তুলে দেওয়া হলো, যে সেটা কিভাবে তারা পরীক্ষণ করবেন সেটা তারাই জানেন। তো আসলে এটা থেকে বোঝা যায় তাদের কখনোই কোনো পরিকল্পনা ছিল না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি সামাজিক বিজ্ঞান বা এইসব জায়গা থেকে বলেন, আপনাদের ইতিহাসের চর্চা হবে কখন? যদি রাষ্ট্র আপনাকে বিভিন্ন ঘটনার একটা নির্দিষ্ট বয়ান বলে দেয়, যেটা ফ্যাসিবাদের প্রবণতা, যে মুক্তিযুদ্ধের বয়ান মানে হচ্ছে আপনার শেখ মুজিবুর রহমানের বয়ান, এবং সেই বয়ান হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করেছে। মুক্তিযুদ্ধ একটা প্রাইম উদাহরণ হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ গবেষণা হবে কিভাবে? যেই কেউ মুক্তিযুদ্ধ সম্পর্কে গবেষণা করে এমন কোনো কনক্লুশনে রিচ করবে যেটা ফ্যাসিবাদের বয়ানের সাথে সাংঘর্ষিক, সেই মুহূর্তে সেটা তো আর ফান্ডেড হবে না। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষকদের সাথে এককালে আওয়ামী লীগের বা যে রেজিম তাদের মোটামুটি সুসম্পর্কও ছিল, তাদের রিসার্চ যখন তাদের ন্যারেটিভকে কন্ট্রাডিক্ট করেছে, তখন রাতারাতি তাদেরকে দেশদ্রোহী বানিয়ে দেওয়া হয়েছে। তো আসলে মুক্ত চিন্তা করার যে সুযোগ, সেই সুযোগ তো আসলে ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে কখনোই ছিল না। ফলে আমরা একদিকে যেমন দেখতে পেয়েছি যে প্রশ্ন করাকে ক্রমাগত মানে ডিসইনসেন্টিভাইজ করা হয়েছে, একই সঙ্গে আবার আমরা দেখতে পেয়েছি যে শিক্ষা ব্যবস্থায় কোনো প্ল্যানিং ছিল না। এই দুই মিলে আমাদের এই অবস্থা। আপনার নজরে আরেকটি প্রশ্ন আনতে চাই। 2020 সালের একটি সংবাদের শিরোনাম, বহির্ভূত হত্যার শিকার 243, IRSS এর প্রতিবেদন। 2022 সালের দ্য নিউ এজ পত্রিকার একটি শিরোনাম আছে, 51 এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, 1134 DSA কেসেস ইন 2021। রাষ্ট্রের দায়িত্ব কি তার নাগরিকদের নিয়ন্ত্রণ করা, নাকি তাদের ক্ষমতায়ন করা? নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের প্রতিশ্রুতি আসলে কি ছিল? বাংলাদেশের রাষ্ট্র পার্টিকুলারলি নিষ্পেষণমূলক, এবং আপনি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বললেন, ডিএসএর মামলাগুলোর কথা 2022 সালে, এটা বাংলাদেশে একটা বড় প্রগতি যে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে যে জিনিসগুলি হয়েছে, বিভিন্ন রকম ধারার নামে হচ্ছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টগুলোর মাধ্যমে মামলা করা হতো। তো সেটা একদিক থেকে আমরা একটা প্রোগ্রেস দেখেছি যে সেই মামলাগুলো আর করা হচ্ছে না। কিন্তু একই সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে পুলিশের কাস্টডিতে যে মৃত্যুর ঘটনা বা হচ্ছে আপনার স্টেট মানে বিভিন্ন ক্ষেত্রে ধরেন মামলা দেওয়ার ধরন, আমাদের এখানে এখনো মামলা কি ফরম্যাটে হচ্ছে? মামলা হচ্ছে আপনার গ্রুপ মামলা, মানে আপনি একটা হত্যা মামলা যে 5 জনের নাম দিলেন আর বললো অজ্ঞাতনামা 95 জন। এবার এই অজ্ঞাতনামার মধ্যে আপনি আপনার মতো করে মানুষ, কোনো নাগরিক নিরাপদ থাকলো না ওই জনপদের। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বারবার করে কাদেরকে এটা করার মানে এখতিয়ার দেওয়া হচ্ছে সেইগুলো বদলে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ আমলে এটা ছিল যে হচ্ছে যে এটা বিএনপি জামাতের লোকজন হলে যেন বা এটা করা জায়েজ আছে। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, সেই নাগরিকের তার যে কোনো রকম রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে তার কিছু অধিকার থাকার কথা। সেই অধিকারগুলো যদি আমরা আসলে সুরক্ষিত করতে না পারি, তাহলে আসলে আমাদের যে সংস্কার চেষ্টা, আমাদের 24-এর অভ্যুত্থান পরবর্তী যে নতুন স্পিরিট ইত্যাদি, এগুলো কিন্তু সফল হবে না। জি, রেজাউল করিম স্যার, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, সাধারণের মনেও গুমের শঙ্কা। দৈনিক প্রথম আলোর একটি খবর ছিল, নাগরিক সমাজ এবং একাডেমিক প্রতিষ্ঠানগুলো কি এই ভয়ের সংস্কৃতি নিয়ে সরব হওয়ার প্রয়োজন ছিল ওই সময়? তারা তো অবশ্যই, কিন্তু হতে পারেনি যেটা ঘটেছে। সাধারণ মানুষের মধ্যে গুমের আশঙ্কা বা গুমের আতঙ্ক বা গুমের ভয় কোন সময় আসলে ঢুকে যায়? রাষ্ট্রের তো কিছু দায়িত্ব আছে, নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু সেই রাষ্ট্রের হাতে গুম হওয়ার আশঙ্কা সাধারণ মানুষ কখন করে আসলে? দেখুন, ফ্যাসিবাদী সরকারের হাতে তো জনগণ নিরাপদ নয়। জনগণ নিরাপদ যদি থাকতো তাহলে তো সেই সরকার ফ্যাসিবাদী হতো না। গুমের সংস্কৃতি মাধ্যমে ভয় সৃষ্টি করে সব কিছুকে মানে সকল মানুষকে নিয়ন্ত্রণ করে রাখার যে পদ্ধতি, এটা ফ্যাসিবাদের অন্যতম অস্ত্র। সে সবাইকে ভয়ের মধ্যে রাখতে চায়। তো বাংলাদেশের যে নাগরিক সমাজ বা যে
একাডেমিক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু ঐতিহাসিকভাবে যে কোনো ধরনের অন্যায় অবিচার বা এই ধরনের গুম হত্যা রাহাজানি এগুলোর বিরুদ্ধে কিন্তু ভূমিকা পালনের ইতিহাস রয়েছে। স্বৈরাচারী যে সরকার, সেই সরকার যেভাবে এই গুমের সংস্কৃতিকে ব্যবহার করে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিল, তাতে যে আপনার নাগরিক সমাজ বলেন আর এই একাডেমিক প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত শিক্ষাবিদ রয়েছে তাদের পক্ষে ইভেন কি ছাত্রদের পক্ষেও এগুলো প্রতিবাদ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আরেকটা কৌশল ওই স্বৈরাচারী সরকার নিয়েছিল, যেটা ছিল যে আপনার কিছু স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী শিক্ষাবিদ নামধারী, যত না শিক্ষাবিদ তার থেকে বেশি রাজনীতিবিদ, তাদেরকে দিয়ে এমনভাবে এই নাগরিক সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে ফেলেছিল যে এই জায়গা থেকে আর ওই ধরনের বক্তব্য বা ভয়েস রেজ করার পরিবেশ ছিল না। তবে তারপরও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে খুব ক্ষুদ্র পরিসরে হলেও, অল্প সংখ্যক হলেও কিন্তু এই প্রতিবাদ জারি রেখেছিল। কিন্তু অধিকাংশ মানুষ কেন আসলে বলেনি? তো এখন তো তারা অনেকেই বলছে যে তারা প্রতিবাদ করেছে, এখন আবার আমরা দেখছি যে অধিকাংশ মানুষ অন্য পক্ষে চলে আসছে। এই মানুষরা আসলে কেন বদলে যায়, ক্ষণে ক্ষণে বদলায় কেন? এটাকে আপনি বলতে পারেন যে সে সময় পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ নিজেদের যে নিরাপত্তা তথা মান সম্মান এগুলোর প্রেক্ষিতে এগুলো যাতে তারা রক্ষা করতে পারে এ কারণে হয়তো প্রকাশ্যে কোনো বক্তৃতা, বিবৃতি বা প্রতিবাদ থেকে বিরত থাকতো। এখন পরিবেশটা অনেক মুক্ত, যে কারণে প্রতিবাদ এখন হচ্ছে, যে কোনো অন্যায়ের কথাবার্তা আমরা প্রকাশ্যে বলতে পারছি। বর্তমান সরকার আমাদেরকে সেই মুক্ত পরিবেশ দিয়েছে, কিন্তু তখন তো এটা চিন্তা করা যেত না। কিন্তু অধ্যাপক আসিফ নজরুল তিনি তো বরাবর প্রতিবাদ করে গেছেন, কিন্তু তিনি তো চাকরি হারাননি, তিনি সাহস রেখে ভয়কে জয় করবার জন্য ফাইট করে গেছেন, কিন্তু অনেকেই করেনি। না, একথা ঠিক, উনি এটা বজায় রাখতে পেরেছেন এবং করে গেছেন। মেঘমল্লার অবশ্যই আপনার কাছে আর একটি সংবাদের শিরোনাম বিশ্লেষণ শুনবো, সেটি হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের 2016 সাল ছিল উদ্বেগজনক, আইন সালিশ কেন্দ্র একটি প্রতিবেদন দিয়েছিল। নির্বাচন কমিশনের সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব দাবি, ফ্যাসিবাদ কেন অংশীজনের রাজনীতি চর্চা করে না, কারণটা কি? তাদের যে শেষ 15-16 বছরের রাজনীতি যদি আমরা দেখি, আমরা যদি আওয়ামী লীগের যেই মানে একদম তাদের যে উদ্ভব কাল থেকে শুরু করে আওয়ামী মুসলিম লীগ হয়ে, আওয়ামী লীগ হয়ে 2024-এর গণ অভ্যুত্থান পর্যন্ত তার যদি ট্র্যাজেক্টরি দেখি, তাহলে গত 15-20 বছর বলা যেতে পারে যে 2008-এর নির্বাচনের পর থেকে তারা একরকম রাজনৈতিকভাবে দেউলিয়া, তার বাংলাদেশকে অফার করার মতো কোনো কিছু নেই। ফলে তাকে একটা ভয়, ভীতি এবং জুজু তৈরি করার মধ্য দিয়ে, যেটা সবসময় ফ্যাসিজম করে, যে একটা আদার তৈরি করার মধ্য দিয়ে, সেই আদারের ভয়ে সবাইকে দেখিয়ে ভীত সন্ত্রস্ত করে পথে রাখার বা তার পক্ষে রাখার একটা চেষ্টা হয়। তো সেখানে আসলে বাংলাদেশের যেই ধর্মীয় সংখ্যালঘুরা, তাদের নানান রকম ঐতিহাসিক কারণেই নানান রকম ভয়, ভীতি বা আশঙ্কা রয়েছে। তো সেই আশঙ্কাকে পুঁজি করে দীর্ঘদিন একটা রাজনীতি হয়েছে। সংখ্যালঘুদের বিভিন্ন দফা, 8 দফা, এই 2008-এর শুরুতে যে কমিটমেন্টগুলো করা হয়েছিল, 8-এর নির্বাচনে আসতে আওয়ামী লীগ যে কমিটমেন্টগুলো করেছিল, সেগুলো কিন্তু একটা 2024-এ এসে পূর্ণ হয় নাই। মানে 24-এ বদলায়নি সেই দাবি, কোনোগুলো বদলায়, কারণ কোনোগুলো পূরণ হয়নি। কিন্তু একই সঙ্গে তারা আবার ওই মুখেই দাবি করে যে তারা হচ্ছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য এক ধরনের একটা সেফ গার্ড বা সুরক্ষা কবচ হিসেবে কাজ করেছিল। তারা না থাকলে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা খারাপ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে দীর্ঘদিন ফ্যাসিজমের যেই আওয়ামী বয়ান, সেই আওয়ামী বয়ানের কারণে এই জিনিসগুলো এরকম প্রত্যক্ষভাবে মানে প্রাইম টাইমে আলোচনা করা যায়নি। হয়তো মানুষরা, ইন্টেলেকচুয়ালরা, বুঝবার মানুষ নিজেদের মতো সার্কেলে করেছে, কিন্তু এটা যে বৃহত্তর পরিসরে এই আওয়াজ আসা যে আসলে সংখ্যালঘুদের ক্ষেত্রে এই রাজনৈতিক ব্যাপারটা কি, সেটা সামনে আসে নাই। কিন্তু সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু বানিয়ে রাখাও তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমার কাছে মনে হয়। আপনি কি মনে করেন? তা তো বটে। আসলে এখানে আমার কাছে মনে হয় যে এটার যেই ভাষাগত জায়গা, সেটাতে আসলে এত হাইপার ফোকাস করার কিছু নেই। যে হইতে পারে আমি সংখ্যালঘু বললাম না, আমি বললাম যে বাংলাদেশের, মানে অন্য কোনো টার্ম দিয়ে বললেন যে হিন্দু নাগরিক, বৌদ্ধ নাগরিক, খ্রিস্টান নাগরিক বা যাই, মানে এই সংখ্যালঘুদেরকে মানে কার্যত সংখ্যালঘু বানানোর পেছনে কোনো রাজনৈতিক দুরভিসন্ধি আছে? তা তো আছেই, যে এখানে একটা যদি এখানে একটা মেজরিটি বনাম মাইনরিটি একটা মানে মেরুকরণ দেখানো যায় অন্তত দেশের বাইরে, সেক্ষেত্রে যেই স্বৈরতান্ত্রিক যেই
তার একটা জাস্টিফিকেশন তৈরি হয়। মানে এটাই তো আওয়ামী লীগের জাস্টিফিকেশন ছিল দীর্ঘদিন, যে আমি অগণতান্ত্রিক হয়ে আমি ভোট চুরি করি, যাই করি না কেন, আমাকে যদি ক্ষমতা থেকে তারাও, তাহলে কিন্তু বাংলাদেশ তালেবান হয়ে যাবে, বাংলাদেশে কোনো ধর্মীয় সংখ্যালঘু, কোনো জাতিগত সংখ্যালঘু কেউ টিকতে পারবে না। কার্যত কি তাই? আপনি কি মনে করেন? 5 মাস তো হয়ে গেল, মানুষ তো দেখতেই পাচ্ছে। মানে অনেক ভারত থেকে অনেক ধরনের আলাপ আলোচনা করার, অনেক ধরনের গুজবের অনেক কিছু হয়েছে, নানান সংকটও রয়েছে সমাজে, সেটা সব সমাজেই থাকে, সংকট তো থাকবেই। কিন্তু আমি বলছি যে মানুষ তো দেখতেই পাচ্ছে, মানুষ তো আছে, মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, তারা তাদের মতো করে তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে, যেরকম অন্য যে কোনো নাগরিক করছে, সেই দাবি দাওয়া সে তার রাষ্ট্রের সাথে বুঝে নিচ্ছে। এখানে আওয়ামী লীগের তো আসলে কোনো প্রয়োজনীয়তা বোঝা যাচ্ছে না, বরং আওয়ামী লীগ দীর্ঘদিন যে রাজনীতিটা করে বাংলাদেশের সংখ্যালঘুদের আদারাইজ করে রেখেছিল, সেখান থেকে উত্তরণের একটা পথ তৈরি হলে, যেটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই পথ তৈরি হওয়ার যে সম্ভাবনাটি তৈরি হয়েছে, সেটি বাস্তবায়নের পথ কি? এটা আসলে অনেক গভীর এবং জটিল। এটা আসলে মানে প্রচুর ধর্মীয়, আলাদা আলাদা ধর্মীয় কমিউনিটি আছে, এবং তাদের মধ্যে আপনার ধরেন মুসলিম কমিউনিটির ভিতরেও, এটা তো একটা মনোলিথিক ব্লক না, এর মধ্যে নানান রকম মতের, পথের, তরিকা, নানান রকম মানুষজন রয়েছে। তো এই যে বিভিন্ন রকম তরিকার, বিভিন্ন রকম মতের, পথের মানুষ, এদের মধ্যে কিভাবে একটা ইন্টারফেইথ বা আন্তধর্মীয় একটা শান্তির কাঠামো তৈরি করা যায়, সেটা নিয়ে রাষ্ট্রকে চিন্তা করতে হবে। সেটা অনেকভাবে হতে পারে, কিন্তু আমাদের এখানে একটা মুশকিল হচ্ছে যে সব ধর্মের লোকই যখন তাদের এই বিভিন্ন ধর্মীয় গুরুদের বক্তব্য থেকে অন্য ধর্ম সম্পর্কে জানেন, তখন শুরুতে অনেক নেতিবাচক এবং অযৌক্তিক নেতিবাচক ধারণা অন্য ধর্ম সম্পর্কে ঢুকে যায়। যখন আমরা পরস্পরের সাথে মিশি, তখন ওই ভাবনা চিন্তাগুলো আদান প্রদান হলে এক ধরনের একটা দূরত্ব তৈরি হয়। তো সেই দূরত্বগুলো কিভাবে ব্রিজ করা যায়, আমাদের আসলে লং টার্মে সেই চিন্তাগুলি করতে হবে। জি, বেগম আলুর বসু, আপনার কাছ থেকে আবারও শুনব। প্রফেসর রেজাউল করিম, আমরা আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আওয়ামী লীগের 127 জনকে দলীয় তহবিলে 10 লাখ টাকা করে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। ফ্যাসিবাদ কি তাহলে পুঁজিপতিদের জন্যই তৈরি হয়? এখানে সাধারণ মানুষ বা যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল, তারা কি আসলে রাষ্ট্র থেকে হারিয়ে যায় কিনা? প্রকৃতপক্ষে এটা একটা চাঁদাবাজি। অর্থাৎ বিগত স্বৈরাচারী সরকার এই যে রাষ্ট্রের যে ব্যবস্থা বা নির্বাচন ব্যবস্থা বা নির্বাচিত প্রতিনিধি তৈরি করে আনার যে ব্যবস্থা, এত সুচারুরূপে তৈরি করেছিল অর্থনীতির সাথে যুক্ত করে, যে তারা এই নির্বাচনকে যেভাবে হোক না কেন একটা লেজিটিমেসির বাতাবরণ দিয়ে এইটাকে নির্বাচিত করে এসে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার যে প্রসেসটা, এক এক সময় এক এক রকম কৌশলে তারা এটা করেছে। তো আপনি যে নির্বাচনটার কথা বললেন, ওই নির্বাচনে আওয়ামী লীগের এই 127 জন এমপি সহ মোট 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। এটা একটা কৌশল ছিল। তো সেই কৌশল নিয়ে তারা প্রথমে নিজেদের সরকারকে প্রতিষ্ঠিত করে নিল, যাতে কোনো আর রিস্ক না থাকে। এখন যখন নির্বাচিত হয়ে গেল, যেহেতু এই রাজনীতির সঙ্গে তারা অর্থকে একেবারে ওতপ্রোতভাবে জড়িত করে ফেলেছে, তখন যারা উপরে ছিল তারা তো দেখলো যে এদের কোনো খরচ হয়নি, আমাদেরও হাতে কিছু আসে নাই, তো সুতরাং আমরা তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমাদের যে এই যে রাজনীতির সাথে যে অর্থনৈতিক যোগ, এটাকে পূর্ণ করি। সেই হিসাবেই তারা তাদেরকে বলেছে যে ঠিক আছে, তোমরা 10 লক্ষ টাকা করে আমাদের কেন্দ্রীয় ফান্ডে জমা দাও। কিন্তু রাজনৈতিক দলগুলো এইভাবে যে টাকা নেয়, এই টাকা কোথায় কিভাবে খরচ হয়, তার তো কোনো হিসাব কখনো দেওয়া হয় বলে আমাদের জানা নেই। আর সেখানে স্বচ্ছতা আছে, এটা মোটেও চিন্তা করার কোনো কারণ নেই, যে কারণে এটা জাস্ট সিম্পলি চাঁদাবাজি। এটি আসলে গণতান্ত্রিক রাজনীতির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? এটা তো খুবই ভয়ঙ্কর, এটা তো কোনোভাবেই ভালো দিক নয়। কারণ আমরা গণতন্ত্র বলতে তো সেটাই বুঝি যেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি সরকার গঠন করবে বা দেশের শাসনভার গ্রহণ করবে। কিন্তু এই ধরনের কৌশলে যদি প্রতিনিধি নির্বাচন করা হয়, তাহলে তো সেখানে জনগণের কোনো অংশগ্রহণ থাকছে না। তো সেক্ষেত্রে যারা নির্বাচিত হয় তারা কখনো জনগণের কথা ভাবে না, তারা দলের কাছেও দায়বদ্ধ থাকুক তার থেকে, কারণ দল তো আবার তাদের কাছ থেকে চাঁদাবাজিও করে, যে কারণে তারা নিজের কথাটা সবার আগে ভাবে যে ঠিক আছে উনি তো জনপ্রতিনিধিত্ব কিনে নিলেন। এক্স্যাক্টলি। এবং তার প্রথম লক্ষ্য হয় যে আমি যে অর্থ ব্যয় করে এটা কিনে নিয়েছি, সেই অর্থটা আগে আমি সংগ্রহ করি। এই কারণে জনগণের আসলে যেই অধিকার, সেই অধিকারগুলো গ্রেভ হয়ে যায় বা লুট হয়ে যায়। অবশ্যই একেবারেই লুট হয়ে যায়। কিন্তু গত 15 বছর তো এটা ভাবাই যায় না যে এইখানে জনগণের কোনো অংশগ্রহণ ছিল। কোনো এখান থেকে তো আমাদের বেরোতে হবে। সেই বের হওয়ার পথ কি, পদ্ধতি কি, কি উদ্যোগ নেওয়া জরুরি? আসলে বের হওয়ার পথ তো অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং সেখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা
একটা সুযোগ পেয়েছি, এই সুযোগকে কাজে লাগিয়ে যাতে জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি তৈরি করতে পারে, সেই এবং পরিস্থিতি ওই আমাদের রাজনৈতিক তৈরি করতে দলগুলো হবে। যাতে জনগণের প্রতি দায়বদ্ধ থাকে Exactly. এবং জবাবদিহিতা থাকে সেটিও নিশ্চিত করতে হবে। অধ্যাপক রেজাউল করিম, আপনার কাছ থেকে আবারও শুনবো। মেঘমাল্লার বসু, সংবিধানের অনেক বক্তব্য পারস্পরিক সংঘাতমূলক, কেমন ধরনের সংঘাতমূলক? এটা তো আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের এখানে একদিকে আমরা সংবিধানে যখন যারা ওথ নিচ্ছেন, তারা সংবিধানে এই ওথ নিচ্ছেন যে তারা দেশের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে যেটা উচিত সেই অনুযায়ী সংসদে কাজ করবেন, অথচ আবার আপনার সংবিধানেই যে ফ্লোর ক্রসিং অ্যাক্ট সেটা বলে দিচ্ছে যে আপনার দল যদি কোনো বিল আনে তাহলে সেই বিলের বিপক্ষে ভোট দিলে আপনার সংসদ পথ চলে যাচ্ছে। তাহলে কি আমার সংবিধান আমার কাছ থেকে কি আশা করে, যে আমার কি প্রাইমারি রেসপন্সিবিলিটি আমার রাষ্ট্রের প্রতি, আমার জনগণের প্রতি, দেশের প্রতি, নাকি আমার দলের প্রতি? তো সাংঘর্ষিক। আপনার এখানে সকল মৌলিক অধিকার নিশ্চিত করা আছে, আবার যে কোনো পরিস্থিতিতে জরুরি অবস্থা দিয়ে সেই মৌলিক অধিকার তুলে নেওয়ারও সুযোগ রাখা হয়েছে। তো আসলে আপনার এখানে যেমন বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষ কিনা এই প্রশ্নের কেউ কোনো এক বাক্যের উত্তর দিতে পারবে না, কারণ এটা লেটেস্ট অবস্থা যেটা দাঁড়িয়েছে এটা পুরোটা একটা জগা খিচুড়ি। আপনি শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কিন্তু আপনি আবার থিওক্রেসি না, আপনি চলছেন ডেমোক্রেটিক ভ্যালুজের উপর ভিত্তি করে। ঠিক করতে হলে কিছু মৌলিক সংস্কারের প্রয়োজন আছে, যেটা আশা করি সামনে আসবে। তো সেটি দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে এই সাংঘর্ষিকতা কতখানি সেই কমিশন দূর করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে এই সরকারের প্রতি আপনার পরামর্শ কি এবং প্রত্যাশা কি? এই মৌলিক জায়গাগুলিতে যত দ্রুত তারা মনোযোগ দিতে পারবে বা সেখানে মানুষকে কোনো প্রোগ্রেস দেখাতে পারবে, মানুষ তত তাদের উপর আস্থা রাখবে বা বিশ্বাস রাখবে, নতুবা কিন্তু আসলে মানুষজন একটা বড় প্রত্যাশা নিয়ে পুরনো অভিজ্ঞতাই ফিরবে। প্রফেসর রেজাউল করিম, বর্তমান সরকারকে আপনার পরামর্শ কি? আপনি একজন শিক্ষাবিদ, একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্বে আছেন, এবং আপনার প্রত্যাশা কি ছোট্ট করে? আমি বলব সব থেকে বড় প্রত্যাশা হলো যেটা, যে তারা সমস্ত নির্বাচন ব্যবস্থার সংস্কার করে এমন একটি নির্বাচন ব্যবস্থা এখানে চালু করবেন যেখানে সমস্ত জনগণ তাদের ভোটাধিকার নির্ভয়ে তাদের পছন্দ মতো প্রয়োগ করে একটি জনগণের নির্বাচিত সরকার গঠন করতে পারবেন। যে বিগত স্বৈরাচারী যে সরকার, এ তো কোনো প্রতিষ্ঠানকেই সামান্যতম জিয়ে রাখে নাই, সবই ধ্বংস করে দিয়েছে। তো সুতরাং এগুলোর সবই এত ম্যাসিভ সংস্কার করার প্রয়োজন আছে যে এইখানে আর কালক্ষেপণ করার সময় নেই। আমি আশা করব, এই সরকারের কাছে প্রত্যাশা যে এই সরকার সকল প্রতিষ্ঠান সংস্কারের জন্য অন্তত একটা চালু করবেন, যেটা হয়তো ওনাদের তাদের সময়ের ক্ষেত্রে শেষ করতে পারবেন না, কিন্তু পরবর্তী সরকার সে ধারাবাহিকতা যেন থাকে। ওনারা শুরুটা করলে অন্তত সেই পথে পরবর্তী নির্বাচিত সরকার অবশ্যই পরবর্তী নির্বাচিত সরকার আগাতে পারবে। এবং আমরা যেখানে যে অবস্থায় আছি, আমাদের দায়িত্ব হলো যে এই সরকারকে সেই কাজে সহযোগিতা প্রদান করা। জি, ধন্যবাদ প্রফেসর রেজাউল করিম, ধন্যবাদ মেঘমাল্লার বসু, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।